যারা ক্ষমতায় এসেছেন অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্যে, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। এতদিন সময় দেওয়া না সম্ভব হবে না, কারণ অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1/11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়ে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিএনপি যদি তাদের যতটুকু ক্রেডিট যে হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করছে, বিএনপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাহলে এইভাবে বলে যে সামগ্রিক ইতিহাসকে চুরি করার চেষ্টা না করে যে এই এক দফা আন্দোলনের মূল ঘোষক ছিল তারেক রহমান, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ শেখ হাসিনার পতন করছে। হ্যাঁ, এই ধরনের ইতিহাসগুলো বললে এগুলো ছাত্র যারা হচ্ছে এই অভ্যুত্থানে লড়াই করছে, সংগ্রাম করছে, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এগুলো লাগে, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে। আমি মশিউর, আমিও বলি না যে নাহিদ ইসলাম দেখেন আমার বন্ধু, হ্যাঁ বা ইভেন ওরা অনেকেই আমার বাসাতেই ছিল। এই অভ্যুত্থানের মতো সবাই বলতে পারেন আমার বাসায় ছিল। আমি যে বাসা থেকে, যে রুম থেকে এখন ফেসবুক লাইভ করছি, এই বাসাতেই, এই রুমেই ওরা ছিল। তারপরেও কি আমি বলতে পারি যে এই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিয়েছি? আমার মুখে কোনোদিন শুনছেন এই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিয়েছি? জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে একটা বক্তব্যে তিনি বলেছেন যে বাঙালি জাতীয়তাবাদের জাতির পিতা হচ্ছে জিয়াউর রহমান। তো তাদের রাজনীতির আইডল হচ্ছে জিয়াউর রহমান, তারা তাকে বাঙালি জাতীয়তাবাদের জাতির পিতা বলে। আবার আওয়ামী লীগ তাদের রাজনীতি করে, তারা শেখ মুজিবকে জাতির পিতা বলে। তো শেখ মুজিব হচ্ছে আওয়ামী লীগের কাছে যেমন, বিএনপির কাছে হচ্ছে জিয়াউর রহমান তেমন। এবং এবং আপনি দেখবেন যে আমরা যারা আছি, আমরা যারা পলিটিক্স করছি, আমরা বলতে চাই এই বাংলাদেশে অনেক মহান নেতা ছিল, কিন্তু কেউই বাংলাদেশের জাতির পিতা না। আওয়ামী লীগ যেমন ইতিহাস বিকৃত করেছে, ঠিক তেমনি ভাবে বিএনপিও আজকে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। আজকে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা আজকে বলার চেষ্টা করতেছে যে এই জুলাই অভ্যুত্থান হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। দেখুন, তারেক রহমান সাহেবকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, তিনি যথেষ্ট চেষ্টা করছেন বিএনপির জন্য। যদি তারেক রহমানের নেতৃত্বেই যদি হচ্ছে জুলাই অভ্যুত্থান হইতো, তাহলে সেই অভ্যুত্থান 2023 সালের 28শে অক্টোবর হওয়ার কথা ছিল, এবং ওই সময় অভ্যুত্থান হয়ে আপনার আওয়ামী লীগের পতন হইতো। এখন ইতিহাস আওয়ামী লীগ তার মতো করে বিকৃত করে। আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধ হয়েছে আপনার শেখ মুজিবের নেতৃত্বে, বিএনপি বলে মুক্তিযুদ্ধ হয়েছে তারেক রহমান, জিয়াউর রহমানের নেতৃত্বে। তো এই যে একটা সামগ্রিক ব্যাপার, তো ইতিহাস চুরির যে ব্যাপার, বাঙালি জাতি কিন্তু এখন পর্যন্ত তাদের ওই ঐতিহাসিক যে বাস্তবতা, এখন পর্যন্ত আমরা যারা হচ্ছে একটু সমালোচনামূলক বইগুলো পড়াশোনা করি, আমরা কিছুটা ইতিহাস হয়তো জানতেছি, বুঝতেছি, কিন্তু একাডেমিক পড়াশোনা যারা করে তারা আসলে কখনোই প্রকৃত ইতিহাস, আসলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে না। তো বিএনপির এখন যে পলিটিক্স দেখুন, সেখানে অনেকটা হচ্ছে এই জুলাইয়ের অভ্যুত্থানকে অনেকটা চুরি করার মতো অবস্থা। যে জুলাই অভ্যুত্থানটা করলো ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণদের নেতৃত্বে এই বিপ্লবটা হইলো। এই অভ্যুত্থানটা বিএনপি ছিল না বলে মনে করছেন আপনি? না না, আমি শেষ করি, আমি আপনাকে বলছি। তো অভ্যুত্থানটা হচ্ছে তাদের নেতৃত্বে, এবং এই অভ্যুত্থানে দল মত পথ নির্বিশেষে বাংলাদেশের সমস্ত মানুষ এখানে ছিল। সেখানে বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই ছিল। এখন আমরা বলতে পারি যে তারেক রহমান তার বিএনপির যারা নেতা কর্মী ছিল তাদেরকে হচ্ছে অনুপ্রাণিত করার জন্য অনেক কিছু করেছেন। এখন এই অভ্যুত্থানে কিন্তু দলীয়, দেখেন বাংলাদেশের যে সমস্ত আপনি নির্বাচনগুলো যদি দেখেন, কোন নির্বাচনে আপনার এই দলীয় প্রতীকে কেউ 30% 35%-এর উপরে ভোট পায় না। তো এখন এই 35% ভোট যদি তাদের থাকে, তাহলে তারা ধরেন সর্বোচ্চ যদি হয়, বা তাও আবার অনেকে আছে ভোটার নাই, ছাত্ররা যারা এই আন্দোলন করছে অনেকেই ভোটার নাই, স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেকেই ভোটার না। তো দেখুন, এই অভ্যুত্থানটা হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, সেখানে বিএনপির একটা গুরুত্বপূর্ণ অংশীজন ছিল, বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন যখনই বলা হয় যে এই অভ্যুত্থান হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, ভাই তারেক রহমানের নেতৃত্বে তো জামাত ইসলাম এই আন্দোলনে আসে নাই। তারেক রহমানের নেতৃত্বে স্কুল কলেজের ছাত্ররা এখানে আন্দোলন করতে আসে নাই। তারেক রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে আসে নাই। আপনি যদি দেখেন 2019 সালে ডাকসুতে পুরো ছাত্রলীগ ছাত্রদল ভোট পাইছে 500। এখন আপনি ডাকসু নির্বাচন দেন, আপনি দেখবেন যে ছাত্রদল কয়টা ভোট পায়। তো এই যে একটা ব্যাপার, তো এই জন্য বলতে চাই বিএনপি যদি তাদের যতটুকু ক্রেডিট যে হ্যাঁ বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করছে, বিএনপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাহলে এইভাবে বলে যে সামগ্রিক ইতিহাসকে চুরি করার চেষ্টা না করে যে এই এক দফা আন্দোলনের মূল ঘোষক ছিল তারেক রহমান, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ শেখ হাসিনার পতন করছে। হ্যাঁ, এই ধরনের ইতিহাসগুলো বললে এগুলো ছাত্র যারা হচ্ছে এই অভ্যুত্থানে লড়াই করছে, সংগ্রাম করছে, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এগুলো লাগে, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে। আমি মশিউর, আমিও বলি না যে নাহিদ ইসলাম দেখেন আমার বন্ধু, হ্যাঁ বা ইভেন ওরা অনেকেই আমার বাসাতেই ছিল।
ছিল, এই অভ্যুত্থানের মতো সবাই বলতে পারেন আমার বাসায় ছিল। আমি যে বাসা থেকে, যে রুম থেকে এখন ফেসবুক লাইভ করছি, এই বাসাতে এই রুমেই ওরা ছিল। তারপরেও কি আমি বলতে পারি যে এই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিচ্ছি, বা আমার মুখে কোনোদিন শুনছেন যে এই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিয়েছি? অথচ দেখেন এই আন্দোলন কিন্তু 18 সাল থেকে আমরা টানা করে আসছি, বা এই কোটা আন্দোলনের না, কিন্তু নেতৃত্ব কিন্তু বিএনপি তো আমরাই ছিলাম বিএনপি 18 সালে। নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, এ কথা কখনো কিভাবে বলেনি, দাবি করেন? এবং বিএনপি না ছাত্র সাগর ভাই, আপনি জনতা দেখবেন মির্জা সবাই ফখরুল সম্মিলিত আলমগীর সাহেব ভাবে। থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব থেকে শুরু করে অনেকেই বলেন যে এই গণ অভ্যুত্থানের, এই এক দফার আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছে তারেক রহমান। তো এই যে এটাই হচ্ছে ডিবেট, আসলে আমরা ডিবেট করতে চাই না, আমরা বলতে চাই আমরা সকলে মিলেমিশে অভ্যুত্থানটা করেছি। এখন তিনি আগামী যে নেতৃত্বে বাংলাদেশটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রেখেছেন। সাগর ভাই, আগামী যে বাংলাদেশটা আমরা বিনির্মাণ করতে চাই, আমাদের ন্যূনতম কিছু জায়গায় একমত হইতে হবে যে আওয়ামী লীগের প্রশ্নে আজকে মাহফুজ আলম যেটা বলেছে যে আওয়ামী লীগকে দেশে নির্বাচন করতে দেওয়া যাবে না, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলছে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। কিন্তু ঠিক আওয়ামী তেমনি লীগের ভাবে রাজনীতি করতে দেয়া যাবে না, এটা শুধুমাত্র কেন মাহফুজ আলম অথবা আপনি অথবা কি যেন নাগরিক কমিটি, তারা কেন এই সিদ্ধান্ত নেবে? এবং এটা সাগর ভাই, মৌখিকভাবে সাগর ভাই, সরকার সাগর ভাই, আপনি দেওয়ার কথা, অথবা এটা ইতালিতে জনতাদের মুসলিমের কোনো ইতিহাস আপনি একটা জানেন সাগর ভাই। প্রসিডিউর মেনটেন করে এটা সিদ্ধান্ত নিতে হবে। এই সাগর ভাই, কয়েকটা সিদ্ধান্তে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আচ্ছা, আপনি যদি বলেন যে জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, জনগণ কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট রাখে? জনগণের কি আসলে সেই আপনি হা না ভোট দেন, আপনি গণভোট দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, ইয়েস অর নো আপনি একটা দেখেন, প্রসেসের তারপর মাধ্যমে পরে চাইতে পারেন, কিন্তু আপনারা যে কয়েকজন চাচ্ছেন, বিএনপি যেভাবে চাচ্ছে একটা গণতান্ত্রিক নিয়মে, সেটা না করে আপনাদেরটাই যে সঠিক, আপনারাও সেটা শুনেন অবগত হতে চান, হয়ে যায় না? সাগর ভাই, পুরো জাতিকে এখানে ঐক্যমত হতে হবে। যেমন আপনার জার্মানিতে হিটলারের দলকে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে পুরো জাতির ঐক্যমত ছিল। ইতালিতে আপনার মুসলিনের দলকে নিষিদ্ধ করা হয়েছে, পুরো জাতির ঐক্যমত ছিল। আপনি স্বাধীনতা পরবর্তী সময় এখানে আপনি দেখছেন যে আইয়ুব খানের দল এখানে রাজনীতি করতে পারে নাই। তো দেখুন, এখন জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই অন্যতম মানে কারণ ন্যূনতম আওয়ামী লীগ আওয়ামী দাবি লীগের করে, প্রশ্নে আওয়ামী লীগের প্রায় 30 থেকে 40% মানুষ, জনগণ তো তাদের সমর্থক হিসেবে আছে এখনো পর্যন্ত, তারা এটা দাবি করে। তাহলে আপনি তো হচ্ছে ইউরোপের দেশে বা আমেরিকাতে থাকেন বা কানাডাতে থাকেন, আপনি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হিটলারের দলে জনপ্রিয়তা ছিল না? মুসলিনের দলে জনপ্রিয়তা ছিল না? জনপ্রিয়তা তো একক মানদণ্ড হইতে পারে না। আপনি মানবতা বিরোধী অপরাধ করছেন, মানবতা বিরোধী অপরাধ আপনি যেখানে করেন, আপনি যেখানে একটা পুরো জাতিকে আপনি শেষ করে দেওয়ার আপনি চেষ্টা করছেন। গত 16 বছরে পুরো জাতির বাক স্বাধীনতা হরণ করে আপনি ভারতের হাতে দেশটাকে তুলে দিয়েছেন। আপনি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছেন। আপনি গত 16 বছরে এই বিএনপি, জামাত এবং বিরোধী মতের কমপক্ষে 2000 মানুষকে গুম করছেন, 700 মানুষকে আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করছেন, 3টা বিনা ভোটের ইলেকশন আপনি করছেন ভারতের দাবিদারি করে। এখন এই সমস্ত প্রশ্নে আপনি চাইলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। এখন এই আওয়ামী লীগের প্রশ্নে ন্যূনতম একটা অবস্থানে বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, যে পক্ষগুলো আছে, তাদেরকে আসতে হবে। এবং এটা যতদিন পর্যন্ত না আসবে, আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যমত যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত ছাত্রদের সাথে এই ডিবেটটা হবে। কারণ কি জানেন এই ডিবেটটা কেন হবে? কারণ হচ্ছে ডিবেট না, তার মানে কি এটা সিদ্ধান্ত ছাত্ররা বা আপনারা নিয়ে নিয়েছেন যে নির্বাচন আসতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতি আসতে পারবে না? কারণ আজকে মাহফুজ আলম যে কথা বলেছে, তাতে কি এটা সিদ্ধান্ত হয়ে গেছে? সাগর ভাই, আমরা একটা পক্ষ, সাগর ভাই, আমরা একটা পক্ষ, আমরা ছাত্র জনতা একটা পক্ষ। আমরা একটা পক্ষ না, মাহফুজ আলম কিন্তু সরকারের অংশীদার এবং গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা। সে সরকারের, মাহফুজ আলমের বক্তব্যের দায় আমি নিব না, সে সরকারে আছে, সে সরকারের ব্যাপার। আমি আমার নাগরিক কমিটির অবস্থান বলছি। ধরেন আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রকে দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা যে কথাটা আসলে বলতে চাই, আজকে আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি সহ সমস্ত দলগুলো যদি ঐক্যমত না হয়, আরেকটা ব্যাপার দেখেন, আমরা কেন হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে ভীত সন্তুষ্ট। দেখেন এই ইতোমধ্যে জাহাঙ্গীর কবির নানক তিনি একটা লিখিত বক্তব্য পাঠ করছে। লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেছেন যে সেখানে জামাত, শিবির এবং কিশোরগঞ্জ, তিনি তার বক্তব্যে একবারের জন্য বিএনপির নাম নেয় নাই। আপনি দেখবেন হাসান মাহমুদ তার বক্তব্যে তিনি বিএনপিকে ধন্যবাদ জানাইছে। তো দেখুন, আমরা যখন দেখবো যে আওয়ামী লীগের নেতারা এবং বিএনপির নেতারা একই টোনে কথা বলে, তখন তো আমরা শঙ্কিত হই। এই অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা শঙ্কিত হই, আমরা আতঙ্কিত হই, আমরা ভয়ে থাকি যে যেভাবে একই টোনে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা কথা বলছে, তাহলে কি না যদি এই আওয়ামী লীগকে যদি বিএনপি কোনোভাবে যদি ব্যান না করে ব্যাক করায়, তাহলে এই অভ্যুত্থানের যারা শক্তি তাদের পরিণতি কি হবে? তো সেই জায়গা থেকে আমাদের আশঙ্কা, আমরা শঙ্কা করছি যে বিএনপি যদি ব্যাক করে, আওয়ামী লীগ যদি ব্যাক করে, সেটা এই বিএনপির হাত ধরেই ব্যাক করবে। সেই জন্য বিএনপিকে আমরা বলতে চাই এবং ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপিকে চাপ প্রয়োগ করতে চাই, চাপ দিতে চাই, বিএনপির কাছে দাবি জানাতে চাই, তারেক রহমানের কাছে দাবি জানাতে চাই যে ন্যূনতম আমাদের জাতির বেশ কিছু প্রশ্নে, এই 24-এর প্রশ্নে আমাদের ন্যূনতম ঐক্যমত হতে হবে যে আওয়ামী লীগ এই দেশে থাকবে কি থাকবে না, এরপরে বাকি সিদ্ধান্ত। এছাড়া এ জাতির কোনো সমাধান আসবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি, এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে, তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বাংলাদেশের মানুষ সেই দিল্লির এজেন্ডা আর এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দিল্লিতে বসে বসে পরিকল্পনা করা হবে, আর বাংলায় বসে বসে তার দাসেরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই স্বপ্ন 5ই আগস্টের পর আর দেখা যাবে না।
সেই স্বপ্ন আর দেখবেন না। বাংলার সেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দেখুন, বাংলার সেই প্রতিটি সীমান্তে দেখুন, সীমান্তের মানুষজন এখন প্রতিরোধ গড়ে তুলছে। সুতরাং দিল্লির পক্ষে এই দেশে অবস্থান করবেন, এই দেশে রাজনীতি করবেন, সেটা এদেশের মানুষ আর মেনে নিবে না। আজকে অভ্যুত্থানের 5 মাস পরে যখন দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব, তার 2 দিন পরেই দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন, নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1/11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল, বাংলাদেশকে তাদের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল, সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তাদের সেই কথার 2 দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আমরা দেখছি আপনাদের ভাষার সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে। হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, সব মার্কা দেখাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টের বিরুদ্ধে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে রাজপথে নেমে এসেছিল। আপনাদের নেতৃত্ব যদি এদেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো, তাহলে সেই 28 অক্টোবর শেখ হাসিনা দেশ থেকে পালাতো। আপনারা সেদিন পল্টন ময়দানের সেই লক্ষ লক্ষ মানুষদেরকে টিয়ার গ্যাসের সামনে পেলে মঞ্চ থেকে পালিয়েছে, এই দেশের মানুষ বলে যায়নি। কিন্তু নাহিদ ইসলামেরা, আসিফ মাহমুদরা এই দেশ থেকে পালায় নাই। তারা 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট প্রতিটি দিন রাজপথে ছিল। তারা ডিবির অফিস থেকে এসে 1 ঘন্টার জন্য রেস্ট নেয় নাই, তারা তারপর দিন থেকে রাজপথে নেমেছিল। আজকে আপনারা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদের চাইতে নিজেদেরকে দেশপ্রেমিক মনে করছেন। 5ই আগস্টের পরে আপনাদের নেতাকর্মীরা পথে ঘাটে যেই লেভেলের চাঁদাবাজি শুরু করেছে, দখলদারিত্ব শুরু করেছে। এই কারওয়ান বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা চাঁদাবাজি করছে, এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে। যেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, যেই চাঁদাবাজি ছাত্রলীগ করত, যেই চাঁদাবাজি যুবলীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র নির্বাচনের জন্য, ভোটের জন্য এদেশের মানুষ, এদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। এদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নাই। তারা প্রতিটি চাঁদাবাজের বিরুদ্ধে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।